সো হ্যালো স্টুডেন্টস, দেখো আমরা বেঞ্জিন সালফোনেশন করতে চলেছি। তো বেঞ্জিন সালফোনেশনে আমি তাহলে প্রথমে রিয়াকশানটা লিখে দিই। কি করতে হবে? বেসিক্যালি বেঞ্জিন নাও, বেঞ্জিন ড্র করে নিলাম। এর ওপর কি দেবো? এর ওপর দেবো হচ্ছে কনসেন্ট্রেট H2SO4। মনে রাখবে কিন্তু ডাইলিউট H2SO4 নয়, কনসেন্ট্রেট H2SO4। কনসেন্ট্রেট H2SO4 কত ডিগ্রি মনে রাখতে হবে? 80 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার রাখতে হবে, আর 8 ঘন্টা ধরে গরম করতে হবে। ঠিক আছে? তার মানে 80 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে গরম করতে হবে 8 ঘন্টা। তাহলে কনসেন্ট্রেট H2SO4, ওকে, 80 ডিগ্রি সেন্টিগ্রেড কত? 8 আওয়ার, 8 আওয়ার গরম করো। ঠিক আছে? যদি তুমি এই রিয়েজেন্টটা না ইউজ করো তখন কিন্তু এর একটা সাবস্টিটিউট একটা এজেন্ট রয়েছে, কি 7% SO3 in H concentrate H2SO4। তাতে কি হবে? তাতে তোমার রুম টেম্পারেচারে এই রিয়াকশন হয়ে যাবে। এই 8 ঘন্টার অনেক লেস, মানে লেস দেন 8 আওয়ার। লেস দেন 8 আওয়ারে আমাদের কিন্তু এটাকে বলা হয় ফিউমিং H2SO4। এটাকে কি বলা হয়? ফিউমিং H2SO4। এর রিঅ্যাক্টিভিটি অনেক হাই। ফিউমিং H2SO4 এর রিঅ্যাক্টিভিটি হাই। এবং ফিউমিং H2SO4 এর রিঅ্যাক্টিভিটি কেন হাই? কারণ এর মধ্যে আমাদের অ্যাক্টিভ ইলেকট্রোফিলিক গ্রুপটা রিঅ্যাকশনটাকে এনহ্যান্স করে, রিঅ্যাকশন রেটটাকে বাড়িয়ে দেয়। তা বেসিক্যালি এখানে কি হবে? এখানে আমাদের বেঞ্জিন কি তৈরি হয়ে যাবে? সালফোনিক অ্যাসিড। ঠিক আছে? বেঞ্জিন লিখে দিই, বেঞ্জিন সালফোনিক বেঞ্জিন সালফোনিক অ্যাসিড কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ব্যাপার। এবার দেখা যাক রিয়াকশনটা কি করে হয়। বেসিক্যালি আমরা অনেক সময় কিন্তু এই রকম করে লেখা হয়, আমি লিখে দিচ্ছি কিন্তু বেসিক্যালি লিখবে না। বেসিক্যালি বলে অনেক সময় যে H2SO4, তোমাদের মেকানিজমটা যত ভালো করে জানবে ততই ভালো। H2SO4 বলছে, H2SO4কে আমি কিভাবে লিখতে পারি? SO3 প্লাস H2O, এইভাবে লিখতে পারি। আবার H2SO4কে যদি আমি ভেঙে লিখি তাহলে আমি সেখানে কিভাবে লিখতে পারি? না, লিখতে পারি H প্লাস প্লাস HSO4 মাইনাস, তাই তো? তাহলে আমি যদি দুটোকে অ্যাডিশন করি তাহলে কি হবে? দুটোকে অ্যাডিশন করলে হবে 2H2SO4 ইকুইলিব্রিয়ামে এই H প্লাস আর এই H2O অ্যাডিশন হয়ে গেল আমাদের H3O প্লাস, দেন SO3, দেন HSO4 মাইনাস। ওকে, এই হলো গিয়ে আমাদের গল্প। ঠিক আছে? এখানে এই SO3টা কি? এই SO3টাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইলেকট্রোফাইল। অ্যাক্টিভ ইলেকট্রোফাইল। তা আমাদের বেসিক্যালি ওটা তৈরি কি করে হচ্ছে? তৈরি কি করে হচ্ছে ওটা কিন্তু আমাদের জানতে হবে, যে বেসিক্যালি আমাদের SO3টা আমাদের তৈরি কি করে হচ্ছে। দেখো, SO3 আমাদের তৈরি কি করে হয়। প্রথমে আমরা H2SO4 দেখি। হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ H2SO4? S, ডাবল বন্ড ও, ডাবল বন্ড ও, এদিকে OH, এদিকে OH। ঠিক আছে? H2SO4 সালফারের 6টা ভ্যালেন্সি, 6টা ভ্যালেন্সিলে 6টা ইলেকট্রন জাস্টিফাই হচ্ছে কিনা দেখো। এদিকে একটা শেয়ার হয়েছে, এদিকে একটা শেয়ার হয়েছে, এদিকে দুটো, এদিকে আমাদের ডবল বন্ডে দুটো শেয়ার হয়েছে, এদিকেও আমাদের দুটো শেয়ার হয়েছে। ঠিক আছে? এদিকেও আমাদের দুটো শেয়ার হয়েছে।
বেসিক্যালি প্রথমে কি হয় দেখো, প্রথমে আমি কনসেন্ট্রেট H2SO4টা দিলাম, কনসেন্ট্রেট H2SO4 দিয়েছি। তা সেই আরেকটা যে কনসেন্ট্রেট H2SO4 মিডিয়ামে তো আমাদের ভালো রকম করে H প্লাস রয়েছে, তাহলে কি হবে, এই যে অক্সিজেনের যে লোন পেয়ারটা রয়েছে, এই অক্সিজেনের লোন পেয়ার গিয়ে H প্লাসকে ধরবে। কেন অক্সিজেন লোন পেয়ার আছে? কারণ অক্সিজেন কটা হাত? অক্সিজেনের দুটো হাত। আর কটা লোন পেয়ার থাকে? দুটো করে লোন পেয়ার থাকে। কেন না, অক্সিজেন ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 6টা ইলেকট্রন। একটা এদিকে শেয়ার করেছে, একটা এইদিকে হাইড্রোজেনের সাথে শেয়ার করেছে, তাহলে কটা পড়ে রইল? 4টে পড়ে রইল। দুটো লোন পেয়ার করে পড়ে থাকবে। সব কটা এখানে অক্সিজেন যারা যারা রয়েছে প্রত্যেকেরই দুটো করে লোন পেয়ার। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি জেনারেট করলো বউ বলো? এইচ ও এস, ওপরে ডাবল বন্ড, নিচে ডাবল বন্ড, দেন OH2 কি হবে? এটা প্লাস চার্জ জেনারেট করবে। অক্সিজেন তার মাথায় কি? প্লাস চার্জ। এবার ভালো করে দেখো, এবার একটা রেজোনেন্স হবে। এই হাইড্রোজেনটা অ্যাজ এ প্রোটন বেরিয়ে যাবে। ওকে, এই যে বন্ডের ইলেকট্রন ডেনসিটিটা রয়েছে, দ্য বন্ড প্রেজেন্ট বিটুইন হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন, এই বন্ডের যে ইলেকট্রন ডেনসিটিটা রয়েছে সেটা এই বন্ডে কতগুলো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে? বন্ডটা দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, তার হেটেরোলাইটিক ফিশন করে এই বন্ডে। তাহলে কি হবে? সালফার আর অক্সিজেনের মধ্যে যে বন্ড ইলেকট্রন ডেনসিটি রয়েছে, অবভিয়াসলি অক্সিজেনের তলায় থাকে সালফার, তাহলে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, সালফারের ইলেকট্রোনেগেটিভিটি কম। তাহলে সালফারের দিক থেকে অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি থাকার জন্য নিজের দিকে ইলেকট্রন ডেনসিটি টেনে নেবে। তাহলে টানার জন্য কি হবে? এই বন্ডে কটা ইলেকট্রন? দুটো ইলেকট্রন। সেই দুটো ইলেকট্রনের হেটেরোলাইটিক ফিশন করে অক্সিজেনের মাথায় পড়বে, মাথায় পড়ে ওটা জল হয়ে আমাদের বেরিয়ে চলে যাবে। তাহলে জল হয়ে যদি বেরিয়ে চলে যায়, তাহলে আমাদের জিনিসটা কি দাঁড়াচ্ছে? আমাদের অ্যাক্টিভ ইলেকট্রোফিলিক সেন্টার ও ডাবল বন্ড এস ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, তার মানে SO3 তৈরি হলো। আমাদের কি তৈরি হলো? SO3 তৈরি হলো। এই SO3 হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইলেকট্রোফাইল। নেক্সট, এবার কি হবে? এবার আমি সেকেন্ড স্টেপ, বেনজিনটাকে নিয়ে এলাম। এই প্রথমে কি হবে? বেনজিনের এই পাই ইলেকট্রন যে ক্লাউডটা, তার হেটেরোলাইটিক ফিশন হয়ে এর ঘাড়ে উঠবে। তাহলে এর ঘাড়ে যদি ওঠে, তাহলে যেটা আমার তৈরি হবে সেটা আমি কি দেখতে পাচ্ছি? ভালো করে দেখো, এখানে এটা মাইনাস, এখানে এটা প্লাস, এখানে এটা ডাবল বন্ড, এখানে এটা ডাবল বন্ড। ঠিক আছে, দেন কি হবে? দেন এবার আমরা SO3টাকে আমি কনসিডার করলাম, SO3টাকে এইভাবেই লিখলাম। এবার এসেতে কি রয়েছে? ভ্যাকেন্ট অরবিটাল ভালো মতন রয়েছে। তাহলে সেই ভ্যাকেন্ট অরবিটাল যে রয়েছে সেখানে কি হবে? ইলেকট্রন ডেনসিটিটা অ্যাকসেপ্ট করবে। এই যে ইলেকট্রন ডেনসিটি সেটা অ্যাকসেপ্ট করলো। তাহলে এই স্টেপটা বেসিক্যালি আমাদের কিন্তু হয় ফাস্ট, পরেরটা আমাদের কিন্তু হয় স্লো। এটা বেসিক্যালি আমাদের ফাস্ট হয়। ওকে, তাহলে এইটা অ্যাকসেপ্ট করার পর যে আমাদের স্ট্রাকচারটা তৈরি হলো সেটা কি? ইন্টারমিডিয়েট সিগমা কমপ্লেক্স। তাহলে ইন্টারমিডিয়েট সিগমা কমপ্লেক্সটা কিরকম হলো? এটা প্লাস চার্জ, এইখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, আর এখানে কে গিয়ে অ্যাটাচড হয়ে গেল? এখানে অ্যাটাচড হয়ে গেল SO3। এটা তার মানে কি? ইন্টারমিডিয়েট সিগমা কমপ্লেক্স। তাহলে হলো আমাদের ইন্টারমিডিয়েট সিগমা কমপ্লেক্স। ইন্টারমিডিয়েট সিগমা কমপ্লেক্স, এই যে ইন্টারমিডিয়েট সিগমা কমপ্লেক্স, এটা কিন্তু রেজোনেন্সিক্যালি স্টেবল হবে।
তাহলে এই রেজোনেন্সিক্যালি স্টেবিলিটিটা দেখানোর জন্য আমাকে কি করতে হবে, ওটাকেই আবার ড্র করলাম। এই এখানে SO3, এই এখানে এখানে আমাদের কি প্লাস চার্জ, তাহলে আমাদের কি হবে, এবার আমাদের রেজোনেন্স হবে, যেখানে কি এই পাই বন্ডটা যে কিনা দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে হেটেরোলাইটিক ফিশন করে এই বন্ডে পড়বে। তাহলে কি হবে, এই যে ডেফিসিয়েন্সিটা আছে এই ডেফিসিয়েন্সিটা নষ্ট হয়ে গেল, এই ডেফিসিয়েন্সিটা নষ্ট হয়ে গেল, তাহলে নতুন ডেফিসিয়েন্সি এখানে ক্রিয়েট হলো। তাহলে আমাদের কি হবে, তাহলে আমি যদি দেখি তাহলে এইখানে আমাদের যেটা হচ্ছে সেটা দেখে নেওয়া যাক। নতুনটা তৈরি করি, এই এটা এটা এখানে নতুন বন্ড চলে এলো, এখানে পুরনো বন্ড ছিল, এখানে নতুন প্লাস চার্জ চলে এলো, এখানে আমাদের এসে গেল SO3। ঠিক আছে, এইবার দেখো এইখানে আমাদের SO3 চলে এসছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। নেক্সট এবার এই প্লাস চার্জ পাই ইলেকট্রন ক্লাউডটা এখানে রয়েছে, তার এবার হেটেরোলাইটিক ফিশন হয়ে এইখানে, তাহলে কি তৈরি হলো দেখে নেওয়া যাক। এইটা তাহলে এই কি হবে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এখানে প্লাস চার্জ, আর এখানে হলো আমাদের কি SO3। ঠিক আছে, তাহলে এই পুরো জায়গাটা আমাদের কি হলো, সিগমা কমপ্লেক্সের রেজোনেন্স স্টেবিলিটিটা আমরা দেখালাম। পুরো জায়গাটা সিগমা কমপ্লেক্সের রেজোনেন্স স্টেবিলিটিটা আমি দেখালাম। তাহলে রেজোনেন্স হাইব্রিডটাকে, এই যে তিনটের যে জিনিসটা, এই যে ইন্টারমিডিয়েটের যে রেজোনেন্স স্টেবিলিটি, তার কোরেসপন্ডিং রেজোনেন্স হাইব্রিডটাকে আমি কিভাবে কনসিডার করব, এই বেনজিন এখানে আমাদের SO3 লেগে রয়েছে। ঠিক আছে, আর প্লাস চার্জটা কোথা থেকে কোথায় ঘুরছে, প্লাস চার্জটা এই কার্বন সেন্টার থেকে ঘুরছে আপ টু এই কার্বন সেন্টার পর্যন্ত। তাহলে এই কার্বন সেন্টার থেকে ঘুরছে এই কার্বন পর্যন্ত। তাহলে এটা হয়ে গেল আমাদের রেজোনেন্স হাইব্রিড। রেজোনেন্স হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিড হয়ে গেল। ঠিক আছে, এই জায়গাটা। তাহলে এই যে রেজোনেন্স হাইব্রিড হয়ে গেল, এবার হবে আমাদের লাস্ট স্টেপ। লাস্ট স্টেপটাই কি হয়, লাস্ট স্টেপটা দেখে নাও, ওটা বেসিক্যালি আমাদের RDA স্টেপ। লাস্ট স্টেপে ওই প্রথমের স্ট্রাকচারটাকে আমি ড্র করলাম, ড্র করে নিলাম। এখানে আমাদের SO3 রয়েছে, এখানে আমাদের প্লাস রয়েছে, এখানে ডাবল বন্ড, এখানে ডাবল বন্ড। দেন এইবার আমার দরকার পড়বে কি, এই কার্বনের সাথে যে সাইলেন্ট হাইড্রোজেনটা আছে সেইটাকে, ওই কার্বনের সাথে বেসিক্যালি যে সাইলেন্ট হাইড্রোজেনটা রয়েছে সেই সাইলেন্ট হাইড্রোজেনটাকে আমার এখানে দরকার পড়বে। আচ্ছা, এখানে দেখো এইখানে বেসিক্যালি এইখানে একটা জিনিস আমার প্রবলেম হচ্ছে, এই মাইনাসটা SO3 কে যখন দিয়েছে, SO3 তো নিউট্রাল ছিল, তা সে মাইনাসটাকে নিয়ে এই মাইনাসটা এখানে তৈরি হবে। ওই মাইনাসটা দিতে আমি ভুলে গেছিলাম, এই মাইনাস মাইনাস SO3-র মাথায় মাইনাস। ঠিক আছে, এখানে SO3-র মাথায় কি মাইনাস, ওটা দিতে আমার ভুলে গেছিলাম, কিন্তু তার জন্য এমনি কোনো প্রবলেম নেই। কি হয়েছে, সব একই ছিল। নেগেটিভ চার্জটা যেই আমি নিউট্রাল সালফার ট্রাই অক্সাইডকে দিয়েছি, তাহলে সালফার ট্রাই অক্সাইড নিজের যে কাছে রেখেছে, কিন্তু এক্সেস তো পেয়েছে, সেই জন্য মাইনাস। ওই মাইনাসটা আমি SO3-র মাথায় মিস করে গেছিলাম, দিয়ে দিয়েছি। এবার দেখো কি হলো, এবার লাস্ট স্টেপে যেটা কিনা আমাদের এর ক্ষেত্রে RDS, এটাই একটা উল্টো, যে এইখানে আমাদের এই স্টেপটা RDS হয়, সেখানে দেখো কি আসবে, আমাদের HSO4 মাইনাস এলো। এই মাইনাস এসে কি করলো, বেসিক্যালি এই হাইড্রোজেনটাকে অ্যাজ এ প্রোটন অ্যাকসেপ্ট করলো। প্রোটন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে এই কার্বন আর এই হাইড্রোজেনের মাঝখানে যে বন্ড ইলেকট্রন ডেনসিটি রয়েছে, দুটো ইলেকট্রন দিয়ে তৈরি হয়েছে, তাহলে তার হেটেরোলাইটিক ফিশন করে এইখানে পড়বে। পড়লে আমাদের কি হবে, আমাদের তৈরি হলো এই বেনজিন রিং ফিরে পেলাম, SO3 মাইনাস। সে এবার কি করবে, H প্লাসকে সঙ্গে নিয়ে আমাদের
এইচ প্লাস আসবে, ওই মিডিয়ামে তো প্রচুর এইচ প্লাস আছে, সেখান থেকে আসবে বেঞ্জিন সালফোনিক অ্যাসিড। ঠিক আছে, এই জিনিস আমাদের চলে এলো। তাহলে এবার এ অর্থপ্যারা না মেটা আমাদের সেটা একটুখানি দেখে নেওয়া যাক। বেসিক্যালি এ অর্থপ্যারা না মেটা, তাহলে বেসিক্যালি আমি বেঞ্জিন সালফোনিক অ্যাসিডটাকে ড্র করে নিই। SO3H বেঞ্জিন, এই ডাবল বন্ড, ওপরে S, O3H, তার মানে ডাবল বন্ড OH। ওকে, তাহলে কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল এই যে পাই ইলেকট্রন ক্লাউড, সেই পাই ইলেকট্রন ক্লাউড এখানে গেল, তাহলে সালফারের তো 6টার থেকে বেশি হাত হয়ে যাচ্ছে, হতে পারে না। তখন কি হবে, এই বন্ডটার হেটেরোলাইটিক ফিশন করে অক্সিজেনের মাথায়। ঠিক আছে, তাহলে নেক্সট কি হলো দেখো, নেক্সট হচ্ছে এইটা যদি আমি ড্র করি কি হবে দেখো, এই ডাবল বন্ড ছিল, কিন্তু এখান থেকে ডাবল বন্ড বেরিয়ে গেছে, তাহলে এখানে ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে। দেন এখানে সিঙ্গেল বন্ড ছিল, ডাবল বন্ড হয়ে গেছে এস, এদিকে যেমন ডাবল বন্ড ও, এদিকে যেমন আমাদের OH, এদিকে আমাদের কি O মাইনাস। ঠিক আছে, হলো। নেক্সট এবার দেখো, এখানে ডেফিসিয়েন্সি রয়েছে ইলেকট্রনের, তাহলে কি হবে, এ গিয়ে আবার এইখানে পড়লো, বন্ডের উপর পড়লো, তাহলে কি হবে, ডেফিসিয়েন্সিটা এবার নিচে চলে এলো। ডেফিসিয়েন্সি যদি আমাদের নিচে চলে আসে তাহলে কি হবে, এই এটা 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 কি হবে, এস ডাবল বন্ড ও, এদিকে ও মাইনাস, এদিকে OH। ঠিক আছে, দেন এবার কি হবে, এখানে দেখো এটা এটা এখানে আমাদের কি প্লাস চার্জ। ওকে, নেক্সট এবার দেখো কি বলেছে, এইটা গিয়ে এইখানে পড়লো, ওই ডবল বন্ডটা গিয়ে ওখানে পড়লো, তাহলে আমাদের কি হচ্ছে, তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে কোথায় পড়বে দেখো, প্লাস চার্জটা এইখানে পড়বে, কারণ এইখান থেকে যদি পাই বন্ড খুলে এসে এইখানে পড়ে তাহলে ডেফিসিয়েন্সিটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এই দেন এই, আর এটা ডবল বন্ড এস, ডবল বন্ড ও, এটা O মাইনাস, আর এটা OH। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার, তাহলে আমি যদি ওভারঅল স্ট্রাকচারটাকে অ্যাজ এ হোল ড্র করতে চাই, তাহলে কি হলো, এই বেনজিন রিং, এই SO3H, দেখো এবার কোন কোন কার্বন সেন্টারটায় তোমার ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, কোন কোন কার্বন সেন্টারটায় ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, এইখানে ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, এখানে ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, এখানে ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে, এই তিনটে জায়গায় কিন্তু তোমার ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়েছে। তাহলে এই তিনটে জায়গায় তোমার যদি ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়ে থাকে, এই তিনটে জায়গায় তোমার যদি ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয়ে থাকে, তাহলে এবার ভালো করে বোঝো, তাহলে এই দুটো জায়গায় তাহলে কি ইলেকট্রন রিচ সেন্টার, ডেফিসিয়েন্সি যদি এই সেন্টারগুলো থাকে তাহলে সাইমালটেনিয়াসলি পরের জায়গাগুলো কি ইলেকট্রন রিচ সেন্টার। তাহলে আমি যদি বাইরে থেকে আরেকটাই ইলেকট্রোফাইলকে আনাতে চাই, তাহলে সে কোথায় ঢুকবে, বেসিক্যালি সে ঢুকবে এই ইলেকট্রন রিচ সেন্টারগুলোই কিন্তু ইলেকট্রোফাইলকে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, তাহলে এখানে এবার একটা জিনিস দেখো, আমি প্রথমে এই যে যারা টেনে নেয়, মানে যেখানে যেখানে দেখো রেজোনেন্স করে দেখো ইলেকট্রন ডেনসিটি নিজের দিকে নিয়ে নিচ্ছে, যে গ্রুপগুলো ইলেকট্রন ডেনসিটি বেনজিনের ইলেকট্রনের ক্লাউডগুলো যারা নিজের দিকে টেনে নেয় তারা হচ্ছে কি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। ঠিক আছে, রিং ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ।
ঠিক আছে, বেসিক্যালি আমরা এর আগে আমরা নাইট্রোজেন পড়েছি, নাইট্রোবেনজিন পড়েছি। যদি আমি নাইট্রোবেনজিনটা দেখাই তাহলে এখানেও দেখো কি হচ্ছে, দেখো নিজের দিকে থ্রু দ্য রেজোনেন্স ইলেকট্রন ডেন্সিটি কি করছে, টেনে নিচ্ছে। থ্রু দ্য রেজোনেন্স কি করছে, ইলেকট্রন ডেন্সিটি টেনে নিচ্ছে। তাহলে থ্রু দ্য রেজোনেন্স যদি ইলেকট্রন ডেন্সিটি টেনে নেয় তাহলে কি হবে, ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। তার মানে এরা হচ্ছে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ। এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপের জন্য কি হচ্ছে, অর্থো পজিশন আর প্যারা পজিশনটা ডেফিসিয়েন্স হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রন রিচ সেন্টার। মনে রাখবে, যারা বেসিক্যালি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হয়, আমি যদি ফার্দার রিয়াকশন করতে চাই, রিংটাকে তো সে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে নিজের দিকে ইলেকট্রন ডেন্সিটি টেনে। যতই মেটা পজিশনে ঢুকুক না কেন, এই SO3 এইচ এর রেসপেক্টে এই দুটো অর্থ, এই দুটো মেটা, এইটা প্যারা, তাহলে মেটাতে ঢুকছে। তা যতই মেটা ঢুকুক না কেন, আমাদের গ্রুপের রেসপেক্টে গ্রুপটা কি করছে, ওকে তো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, রিংটাকে তো ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। সেই জন্য যাতে রিয়াকশনটা ভালো করে প্রোগ্রেস হতে পারে, সেই জন্য আমাকে টেম্পারেচার বাড়াতে হয়। সেই জন্য আমাকে কি করতে হয়, সেই জন্য আমাকে টেম্পারেচার বাড়াতে হয় এবং স্ট্রেংথটাকেও আমাকে বাড়াতে হয়। তাহলে দেখো আমি জিনিসটা কি বলি, দেখো আমি যদি বলি এই বেনজিন সালফোনিক অ্যাসিড আমি একটা দিয়েছি, এই একটা বেনজিন সালফোনিক অ্যাসিড, SO3H, ঠিক আছে। নেক্সট এবার কি হলো, নেক্সট এবার আমি করলাম ফিউমিং H2SO4। ফিউমিং H2SO4 টেম্পারেচারটা দেখো, প্রথমে আমরা কি করেছিলাম, ফিউমিং H2SO4 দিল, টেম্পারেচারটা কি হয়েছিল, 80 ডিগ্রি সেন্টিগ্রেডটা আমাদের রুম টেম্পারেচারে হয়ে গেছিল। কিন্তু এখানে আমাকে টেম্পারেচার বাড়াতে হবে, সাধারণত 200 থেকে 245 ডিগ্রি সেন্টিগ্রেড রাখলেই রিয়াকশন হবে। রিয়াকশনটা হয়ে কি হবে, H2SO4 সে তো আবার একটা ইলেকট্রোফাইল ডোনেট করছে, মানে SO3। তাহলে কি হবে, এই যে বেনজিন ছিল, যেখানে মাথায় আমাদের কে বসেছিল, SO3H, মাথায় আমাদের যে SO3H বসেছিল, তার মেটা পজিশনে কি হয়ে গেল, SO3H ঢুকে গেল। ঠিক আছে, আমি যদি আবার করতে চাই তাহলে এর রেসপেক্টে কোনটা মেটা, এইটা মেটা, এটা মেটা, একটা মেটাতে ঢুকলো। এখন এর রেসপেক্টে এই দুটো মেটা, আবার এই যে SO3Hটা ঢুকলো, এই গ্রুপের রেসপেক্টে কোনটা মেটা না, পাশের দুটো অর্থ, দেন তারপরের দুটো মেটা, অলরেডি মেটাতে একটা ঢুকে রয়েছে, তার মানে এইটা একটা মেটা আর এটা প্যারা। এর রেসপেক্টে অর্থ, মেটা, প্যারা, আর এর রেসপেক্টে অর্থ, মেটা, প্যারা। তাহলে কি হবে, এই SO3H এর রেসপেক্টে মেটাটা কোথায়, এইটা, আবার এই SO3H এর রেসপেক্টে মেটাটা কোথায়, এইটা। তাহলে দুটো SO3H এর রেসপেক্টেই মেটা পজিশন কোনটা, এইটা। তাহলে এবার যদি এগেন আমি যদি ফিউমিং H2SO4 দিই, ফিউমিং H2SO4 দিই এবং টেম্পারেচারটা আমি যদি 280, কারণ আরও ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে দুটো, আগে একটা SO3H একটা বেনজিন রিংকে যতটা ডিঅ্যাক্টিভেট করতো, এখন দুটো SO3H কি করছে, বেনজিন রিংকে আমাদের কি করছে, আরও ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে। তাহলে যদি সে বেনজিন রিংকে আরও ডিঅ্যাক্টিভেট করে দেয়, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে টেম্পারেচারটা সেই জন্যই আমি 280 থেকে 300 পর্যন্ত বাড়িয়ে দিয়েছি। তাতে কি হবে, প্রথমে যে SO3Hটা ঢুকেছিল তার রেসপেক্টে তো মেটাতে একটা SO3H ঢুকে বসেই ছিল, এখন এই দুজনের রেসপেক্টে মেটা পজিশনে আমাদের কি ঢুকবে, SO3H ঢুকে গেল। ঠিক আছে, কিন্তু যতই মেটা পজিশনটা ইলেকট্রন রিচ সেন্টার হোক না কেন, যে ইলেকট্রোফাইলকে নিচ্ছে SO3H এর রেসপেক্টে, যতই মেটা পজিশনে ঢুকুক না কেন, বেসিক্যালি SO3H তো একটা কি বলবো, বেনজিন রিংকে ডিঅ্যাক্টিভেট করছে। সুতরাং যারা যারা বেনজিন রিংকে ডিঅ্যাক্টিভেট করে,
ফার্দার আমি যদি তাদের মধ্যে ইলেকট্রোফাইল বেঞ্জিন রিং এর মধ্যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে চাই, তাহলে কিন্তু আমাকে একটুখানি টেম্পারেচার বাড়াতে হবে, কারণ ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছে, তাকে আবার নতুন অ্যাক্টিভেট করতে গেলে আরও এনার্জেটিক্যালি আমাকে তার টেম্পারেচারটা বাড়াতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট বেঞ্জিন সালফোনেশন।